কানাডা থেকে খালাতো বোনের বিয়ে খেতে এসে নিজেরই বিয়ের পিঁড়িতে বসতে হবে শুনে থ হয়ে গেছে ইমরান। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে মস্তিষ্ক টকবক করে ফুটছে। এয়ারপোর্ট থেকে সোজা ছোট খালাতো বোনের বাড়িতে এসেছে, আর আসার 10 মিনিট পরেই শুনছে বর পালিয়ে গেছে গার্লফ্রেন্ডের সাথে। বর ছাড়া বরযাত্রী কি করতে আসবে? তারা কল করে তুলির বাবার কাছে মাপ চেয়েছেন। তুলির বাবা এখন কি করবেন? তার মেয়ের কি হবে? টেনশনে প্রেশার লো হয়ে নিচে পড়ে গেছেন। মাথায় পানি ঢেলে ওনাকে কিছুটা স্বাভাবিক করা হয়েছে, কিন্তু একটা কথাও বলছেন না তিনি। রাগে থরথর করে কাঁপছেন শুধু। আদরের মেয়ের সামনে কোন মুখে দাঁড়াবেন তিনি? কি জবাব দেবেন মেয়েকে? ওই ছেলেকে সামনে পেলে জবাই করবেন তামিম ইকবাল। গার্লফ্রেন্ড নিয়ে পালিয়েই যখন যাবি, বিয়ের আগের দিন গেলি না কেন? বিয়ের দিন গেলি কেন? গার্লফ্রেন্ড আছে তাহলে বিয়েতে রাজি কেন হয়েছিলি? বিয়ের আগে বললি না কেন? তুলির মা মিসেস ইয়ানা স্তব্ধ হয়ে রয়েছেন। তুলি এখনো এইসবের কিছুই জানেন না। বাড়ির ভেতরে রয়েছে এখনো, ওকে সাজানো হচ্ছে। বিয়ে বাড়ি পুরো শোক সবাই পরিণত হয়েছে। হই হই রই রই ডিজে গান সব থেমে গেছে। এক মুহূর্ত ইমরানের বাবা মোস্তাফিজুর রহমান বললেন, বিয়ে আজকেই হবে। তামিম ইকবাল চোখ তুলে তার দিকে তাকান। তারপর আর কি? ইমরানের বলির পাঠা বানানো হয়েছে। বেচারা এই কথা শোনার পর থেকে সাপের মতো ফুসফুস করছে। কোন দুঃখে বিয়ে খেতে এসেছিল? চেরার মতো চিকন মেয়েকে বিয়ে করবে, তাও ইমরান মাহমুদুল। সারহীন চিকন সাদা মোল্লা বলে ডাকতো সবাই ছোটবেলায় তুলিকে। কেউ কেউ ওয়েটলেস তুলা বলে ডাকতো, আবার কেউ কেউ কেচো, কেচ্চা বা চেরা বলে ডাকতো। এত চিকন ছিল ছোটবেলায়, তবে দেখতে পুতুলের মতো লাগতো। সারাদিন ফ্যার ফ্যার করে দৌড়ে বেড়াতো। দুই পাশের ঝুঁটি দুটো উঁচু নিচু হতো কদম দেওয়ার সাথে সাথেই। আর কেঁচো কেচ্চা বা চেরা বলে ডাকার একটা কারণ আছে, তা হলো তুলি ছোটবেলায় মাটি নিয়ে বেশি খেলতো। মাটিতে খেলতে না দিলে গলা ছেড়ে চিৎকার করে কান্না করত। বলা যায় মাটির পোকা ছিল তুলি। এই কারণেই এমন অদ্ভুত অদ্ভুত নামে ডাকতো ওর কাজিনরা, সাথে বড়রাও ভালোবেসে ডাকতো। তুলিকে সবাই পছন্দ করলেও ইমরান করতো না। ছোট থেকেই মাটিতে লেটা দিয়ে বসে খেলা ওর সবচেয়ে অপছন্দ। নিজে তো খেলবেই না, বা অন্য কাউকেও খেলতে দেবে না। গ্রামের নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পর তুলিকে দেখে 100 হাত দূরে থাকতো, কারণ তুলি ইমরানকে দেখে দৌড়ে যেত ওর কোলে চড়ার জন্য। আর গিয়েই নিজের গায়ের ধুলো বালি মাটি ইমরানের গায়ে লাগিয়ে দিত। তখন ইমরান না পারতো তুলিকে মারতে, আর না পারতো সহ্য করতে। বেচারা সাপের মতো ফোঁস করে নিজেকে শান্ত করত। আর আজকে কিনা সেই তুলিকে বিয়ে করতে হবে, যাকে ও দুই চোখে দেখতে পারে না। ওর কথা স্মরণ হলে রাগে মাথা ফেটে যায়। ছোটবেলায় নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পর কি জ্বালাতো ওকে। এখন থেকেই দু চোখে দেখতে পারে না। বিয়ে হই হই রই রই ডিজে গান আবার শুরু হয়। সবাই খুশি হলেও ইমরান কোনোভাবেই খুশি হতে পারছে না। কিভাবে খুশি হবে? ওর 30 বছরের সিঙ্গেল জীবনের রীতি ঘটতে চলেছে, তাও ওর অপছন্দের মেয়ের সাথে। ডাক্তারি পড়া শেষ করে কানাডাতেই ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। 1 বছরের মধ্যে ও দেশের নাগরিকত্ব পেয়েছে। তারপর 15 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল গত 3 বছর আগে। তখন দুবার দেখেছিল তুলিকে, তারপর আবার আর দেখা হয়নি। ইমরানকে একটা রুমে রেস্ট নেওয়ার জন্য পাঠানো হয়েছে। রুমে এসে মাকে কাছে ডাকে। মিসেস ইরানি কাছে আসতেই ইমরান রেগে বলে, এসব কি হচ্ছে আম্মু? আসলাম বিয়ে খেতে, আর এখন নিজেরই বিয়ে? বয়স তো কম হয়নি, বিয়ে তো করতেই হবে একদিন না একদিন। তাহলে আজকে করলে সমস্যা কোথায়? তুলিকে আমি বিয়ে করব না। কেন, কি সমস্যা? তুলি স্মার্ট, সুন্দরী, শিক্ষিতা মেয়ে, তোর পাশে ওকেই মানাবে। তুমি বুঝতে পারছো না কিছু? না, আর বুঝতেও চাই না। বিয়ে করতে বললেই তো না না, শুধু বিয়ের কথা উঠলেই না না বাহানা। বিয়ে করব, কিন্তু ওকে না, অন্য মেয়ে বিয়ে করব। এ দেখি ভূতের মুখে রাম নাম। মোটেই তো ইমরান মাহমুদুল বিয়ে করবে, তাও নিজের মুখে বলছে।
স্বপ্ন দেখছি না তো আমি? মজা করছো আমার সাথে? একদমই না। আমি তুলিকে বিয়ে করব না, এটাই শেষ কথা। আমি তুলিকেই আমার বাড়ির বউ বানাবো। ওকেই কেন বানাতে হবে? ওকে আমার পছন্দ হয়েছে, ওকেই বউ বানাবো। ওকে আমার বাড়ির বউ না বানালে আমি ওই বাড়ি আর ফিরবো না। কপাল ভ্রু কুঁচকে কিছু সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে ইমরান, তারপর বলে, ওর বাড়ির বউ হওয়ার সাথে তোমার বাড়ি ফেরার কি সম্পর্ক? তুলিকে আমার পছন্দ হয়েছে, ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি আমি। ওকেই বউ বানাতে হবে, এটাই আমার শেষ কথা। আরেক ছেলে আছে তো, তার সাথে বিয়ে দিয়ে দাও। ওদের দুজনের স্বভাব চরিত্র এক। গিয়ে রাজি করা তোর ভাইকে। করাচ্ছি। যা। ইমরান পকেট থেকে ফোন বের করে ওর মায়ের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই কানেক্ট করে। তারপর ছোট ভাই কামরান মাহমুদুলের ফোনে মেসেজ পাঠায়। মেসেজ ইরানিকে ডাক দেওয়া সেই রুম থেকে বেরিয়ে চলে যায়। ছেলের বিয়ে, তার অনেক কাজ। একটু পরেই কামরান চলে আসে বড় ভাইয়ের কাছে। ইমরান গম্ভীর থমথমে হয়ে পায়চারি করছে। এত রাস্তা জার্নি করে এই লোক ক্লান্ত হয়নি নাকি? চিৎপটাং হয়ে বিশ্রাম না নিয়ে এভাবে পায়চারি করছে কেন? একটু পরেই তা বিয়ে, এখন বিশ্রাম না নিলে বিশ্রাম নেওয়ার সময় পাবে না তো আর। হ্যাঁ ভাইয়া, বলো কি বলবে। আমি এই বিয়ে করব না। কেন? করব না মানেই করব না। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কামরান বিড়বিড় করে বলে। খ্যাক খ্যাক করার স্বভাব যায়নি এখনো? তারপর বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে করবে না তো আমি কি করব? তুই এই বিয়ে মাঝখানে থামিয়ে দেয় কামরান। জীবনেও না ভাই, আমার গার্লফ্রেন্ড আছে। তো কি হয়েছে? ওকে আমি অনেক ভালোবাসি। ওকে রেখে অন্য কাউকে বিয়ে করলে বাসর করার আগেই আমার জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া তুলার বস্তাকে আগে আমি বড় বোনের নজরে দেখতাম, আর এখন ভাবি হিসেবে মেনে নিয়েছি। বড় বোন আর ভাবি মায়ের সমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথার জীবনেও উচ্চারণ করবে না ভাইয়া, আল্লাহ তাআলা পাপ দেবে। সব আমার চোখের সামনে থেকে। আমি এসেছি নাকি? তুমি তো ডেকেছ। কি সুন্দর গার্লফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করছিলাম। তোর মধ্যে লজ্জা শরম বলতে কিছু কি আছে? না, একদম নেই। ইমরান তেড়ে যায় কামরানের দিকে। কামরান দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ভদ্র সভ্য ইমরান পারছে না ছোট ভাইকে একটা গালি দিতে। ওর আপন ভাই এমন হয়ে গেছে ভাবতেই অবাক লাগছে। কেমন লাগাম ছাড়া কথা বলে বড় ভাইয়ের সামনে। লাজ লজ্জা কিচ্ছু নেই। বাড়িতে থাকলে একদম সোজা করে রাখতো। পুনরায় পায়চারি শুরু করে কিভাবে বিয়ে বন্ধ করা যায়। ছোট ভাইয়ের মতো বাদর মেয়েকে কিছুতেই বিয়ে করবে না ইমরান। এই মেয়েকে কেন, শুধু কোনো মেয়েকেই বিয়ে করতে চায় না ইমরান। বিয়ে মানেই ঝামেলা, আর ঝামেলা মানেই প্যারা, আর প্যারা থাকলে মনে শান্তি থাকে না, আর মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। ঝামেলা, প্যারা আর অশান্তি নিজের জীবনে চায় না ইমরান। একা একাই খুব সুখে শান্তিতে আছে ও। ওর একার জীবনে ব্যাঘাত ঘটতে দেবে না ইমরান। কিন্তু কি করবে? ছোট ভাই তো বিয়ে করবে না বলল। বিয়ে সম্পন্ন হয়ে যায়। তুলি রোবটের মতো বসে রয়েছে। পাশেই বসে রয়েছে আরেক রোবট। তুলি ঘাড় ঘুরিয়ে একবার ইমরানের মুখের দিকে তাকায়। ইমরান গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কি ভাবছে মনে মনে কে জানে। ইমরানের ওই চাহনি দেখে মাথা ঘুরে ওঠে তুলির। এই রোবটের সাথে কিভাবে থাকবে? এই রোবটের আদৌ কোনো অনুভূতি আছে কিনা সন্দেহ আছে। দুলতে দুলতে স্টেজের উপরেই কাত হয়ে শুয়ে পড়ে। টেনশনে মাথা ঘুরছে ভন ভন। চোখে দেখছে সর্ষের ফুল। দুনিয়া ছেলের অভাব পড়েছিল। বিয়েটা না হয় আরো 2-4-10 বছর পরে করতো, কোনো সমস্যা নেই তুলি। কোনে বিদায় হয় যাওয়ার সময় তুলি সে কি কান্না, সে কিছুতেই যাবে না। মাকে জড়িয়ে ধরে কেঁদেছে, বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছে, ছোট ভাইকেও জড়িয়ে ধরে কেঁদেছে। ওকে যেন না পাঠানো হয়। কিন্তু বিয়ে যখন হয়েছে তখন শ্বশুরবাড়িতে তো যেতেই হবে, এটাই নিয়ম। পুরোটা সময় নিশ্চুপ থেকে ইমরান বেচারা লং জার্নি করে এসেছে বাংলাদেশে। ভীষণ ক্লান্ত হয়ে আছে, বিশ্রাম প্রয়োজন। কিন্তু কিসের বিশ্রাম, কিসের কি? আসতে না আসতে একটা বউ জুটিয়ে দিয়েছে বাবা মা 14 গোষ্ঠী মিলে। বাড়িতে ফিরে কোনো কথা না বলে নিজের সুটকেসটা না নিয়ে সোজা নিজের রুমে চলে আসে ইমরান। বউ আর বাসর গোল্লায় যাক। সুটকেস থেকে টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করে। ক্লান্ত থাকলেও বেশ সময় নিয়ে শাওয়ার নেয়, ড্রেস চেঞ্জ করে রুমে আসে। তারপর রুম অন্ধকার করে বেডে শুয়ে পড়ে। বাকি চিন্তা ভাবনা আগামীকাল করা যাবে। এখন ঘুমানো যাক।
তুলি সোফায় বসে আছে, নড়ছেও না চড়ছেও না। বেচারির মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল এখনো বুঝতেই পারছে না। শিহাবকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে তুলি। বিয়ে ঠিক হওয়ার আগে দুজন যখন দেখা করেছিল তখন তুলি বারবার জিজ্ঞেস করেছিল বিয়েতে কোনো সমস্যা বা অমত আছে কিনা। শিহাব বারবার বলেছিল কোনো সমস্যা নেই, অমত নেই। বেটা এক নম্বরে লুচ্চা, বদমাস, শয়তান। বিয়ের আগে খুব তো দাঁত কপাটি বের করে বলেছিল প্রেমও করেনি কোনোদিন, আর আজকে বিয়ের দিন গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেল। একমাত্র ওই শয়তান শিহাবের জন্য ওর বিয়ে ইমরানের সাথে হয়েছে। সামনে পেলে টুকরো টুকরো করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবে। মিসেস ইরানি এক গ্লাস অরেঞ্জ জুস নিয়ে আসেন তুলির জন্য। তুলি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দেয়। রুমে যা, লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হালকা ড্রেস পরে নিস। আচ্ছা। বলেই তুলি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভঙ্গুর হয়ে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। মিসেস ইরানি দেখেন তুলির সুটকেসটা নিচেই রয়ে গেছে। তিনি সুটকেসটা হাতে নিয়ে তুলির পিছন পেছন যান। তুলিকে গেস্ট রুমে প্রবেশ করতে দেখে ডেকে ওঠেন। তুলি, ওদিকে কোথায় যাচ্ছিস? রুমে। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ওই রুমে কেন? তাহলে কোন রুমে যাব? ইমরানের রুমে। জীবনেও না খালামণি। কেন? এখন তোরা দুজন স্বামী স্ত্রী, দুজন এক রুমেই থাকবি আজ থেকে। তাড়াতাড়ি ওই রুমে আয়। না, আমি ওই রুমে যাব না। তোমার ছেলে দেখলেই খ্যাক খ্যাক করে উঠবে আগের মতোই। কিচ্ছু বলবে না এখন। এখন কি তোদের সম্পর্ক আগের মতো নাকি? তুলি গেস্ট রুমে ঢুকে যায়। ও জীবনেও ইমরানের রুমে যাবে না। ক্লাস 3-তে থাকতে একবার ওর রুমে ঢুকেছিল, ভুল করে একটা শোপিস ভেঙে ফেলেছিল। সেজন্যই কি জোরে চড় মেরেছিল ওর গালে, ভুলেনি তুলি। তারপর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল আর জীবনেও ওই নাকুচু অহংকারী গম্ভীর বদমেজাজ ইমরানের রুমের সামনে কোনো দিন যাবে না। তারপর থেকে তুলি ইমরানকে পছন্দ করে না, ওর সামনেও যায় না সহজে। অতি প্রয়োজন হলে তখনই যেত। মিসেস ইরানি গেস্ট রুমে প্রবেশ করেন। তুলি, চল এখান থেকে। এখানেই ঠিক আছি আমি। তুই ঠিক থাকলেও এভাবে কোনোদিন তোদের দুইজনের সম্পর্ক ঠিক হবে না। নিঃসন্দেহে তুই একজন ভালো মেয়ে, আমার ছেলেও ভালো একজন ছেলে। ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে এখনো রেষারেষি করবি দুজন? এখন তোরা দুজন স্বামী স্ত্রী, হালাল সম্পর্ক তোদের। তোরা এখন একে অপরের পরিপূরক। দুজনেই চেষ্টা করতে হবে সম্পূর্ণ স্বাভাবিক করার। এভাবে দূরে দূরে থাকলে তো হবে না মা, বোঝার চেষ্টা কর। তুলি কিছু না বলে চুপ করে রইল। ভালো লাগছে না, বেশি কিছু ভাবতে ইচ্ছে করছে না। নিজে থেকেই গেস্ট রুম থেকে বেরিয়ে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। সুটকেসটা হাতে নিয়ে ভিতরে প্রবেশ করে। পুরো রুম অন্ধকারে নিমজ্জিত, কিছুই দেখা যাচ্ছে না। বুক ধড়ফড় করছে তুলির। ইমরান ওকে এখনো দেখে কেমন রিয়েক্ট করবে? কিছু বলবে কি? যদি রাগারাগি করে, যা করবে করবে, সেটা পরে দেখা যাবে। অন্ধকারে খুঁজে খুঁজে রুমের লাইট অন করে। সাথে সাথেই পুরো রুম সাদা আলোয় আলোকিত হয়ে যায়। বেডের দিকে তাকিয়ে দেখে উপরে শুয়ে আছে ইমরান। ইমরানের সাথে একই রুমে থাকতে হবে ভাবতে হার্টবিট বেড়ে যায়, পুরো শরীর জুড়ে শিহরণ খেলে যায়। মৃদু কাঁপতে থাকে পুরো শরীর। সুটকেস খুলে ভেতর থেকে জামা, পাজামা আর ওড়না নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। লেহেঙ্গা চেঞ্জ করে নেয়, মেকআপ রিমুভ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর লেহেঙ্গা হাতে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। লেহেঙ্গা সোফার পরে রেখে হাত মুখ মুছে নেয়। ড্রিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয়। রুমের ডোর লক করে একটু একটু করে বেডের দিকে এগিয়ে যায়। আর একটু একটু করে ওর হার্টের শব্দ বাড়তে থাকে। হাত দিয়ে বুকে চেপে ধরে রইল যেন শব্দ না হয়, কিন্তু অবাধ্য হৃদযন্ত্র থরথর করে কাঁপতেই থাকে। কাঁপতে কাঁপতে বেডে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। বেডের মাঝ বরাবর শুয়ে আছে ইমরান। ওর ভারী শ্বাসের শব্দ তুলির কানে ভেসে আসছে। সেই সাথে ইমরানের গা থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ। তুলি কেমন হাঁসফাঁস লাগছে এই মুহূর্তে। ইমরানের পাশে শুয়ে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে। চোখ বন্ধ করে নেয়। সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে ইমরানের চেহারা। ধপ করে চোখ খুলে তাকায়, আবার ঘাড় ঘুরিয়ে ইমরানের দিকে তাকায়। ড্রিম লাইটের নীল আলোয় বোঝা যাচ্ছে ইমরানের চেহারা। ইমরানের দিকে ঘুরে চোখ বন্ধ করে নেয়, আবার অনুভব করার চেষ্টা করে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। বিয়ে হয়ে গেছে দুজনের।
আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওর সাথে থাকতে হবে। সকালে ঘুম হালকা হয়ে আসে ইমরানের, কাঁধ থেকে চিত হয়ে শোয়। অনুভব করে বুকের উপর অনেক ভারী কিছু রয়েছে। কোলবালিশের ওজন তো এত বেশি না, এটা কি লোহার কোলবালিশ নাকি? না হলে এত বেশি ওজন কেন? মুখের উপর সুরসুরি লাগায়, নাক মুখ কুচকে একটু চোখ খুলে তাকায়, মুখের উপর থেকে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। ওর চুল তো এত লম্বা নয়, চুলগুলো থেকে সাধারণ ঘ্রাণ ভেসে আসছে। কোনো শ্যাম্পুর স্মেল এটা? ও তো এই শ্যাম্পু ব্যবহার করে না। ভালোভাবে বুকের দিকে তাকাতেই দেখে ওর বুকের উপর তো কোলবালিশ নয়, আস্তে একটা মানুষ শুয়ে আছে, তাও মেয়ে মানুষ। এক ঝটকায় বুকের উপর থেকে তুলিকে বেডে ফেলে দেয়। ধরফরিয়ে নিজেও শোয়া থেকে উঠে বসে, তুলিও নিজে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। দুজনের দৃষ্টি আটকায় একে অপরের মুখের দিকে। দুজনের পূর্বের ঘটনা স্মরণ হতে কিছুটা সময় লাগলো। লাফিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় ইমরান। দুই হাতে ভালোভাবে চোখ কষলে আবার তাকায় বেডের দিকে। ফোলা ফোলা চোখ মুখ, এলোমেলো চুল, পরনে কাপড়, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকেই। আবার নিজের দিকে তাকায় ইমরান, আবার বেডে বসে থাকা তুলির দিকে তাকায়। ডান হাত উঁচু করে আঙুল তুলে তুলির দিকে এগিয়ে যেতে যেতে বলে, এই, তুই এখানে কি করছিস? কখন এসেছিস এই রুমে? আমার বুকের উপর শুয়ে কি করছিলি? তুলির চোখ দুটো বড় বড় হয়ে যায়। ও ইমরানের বুকের উপর উঠে শুয়েছিল সিরিয়াসলি। কিরে, কথা বলছিস না কেন? আমি কখন তোমার বুকের উপর উঠে শুয়েছিলাম? আমি তো বেডের এই কিনারা ঘেঁষে শুয়েছিলাম। আমি মিথ্যে বলছি? হাতির মতো শরীরটা নিয়ে তো আমার বুকের উপরেই শুয়েছিলি। একদম মিথ্যা দোষারোপ করবে না আমাকে। আর আমার শরীর হাতির মতো না, মাত্র 40-এর উপর 8 কেজি ওজন আমার। আর তোমার বুকের উপর উঠে শুয়ে থাকার কোনো শখ বা ইচ্ছে আমার নেই। নিশ্চয়ই তুমি নিজেই আমাকে তোমার বুকের উপর তুলেছিলে। আম্মু, আম্মু, আম্মু! তুলির কথা শুনে ইমরানের রাগ লাফিয়ে লাফিয়ে বাড়ে, গলা ছেড়ে ডেকে ওঠে। মিসেস ইরানি রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখছিলেন। বড় ছেলের হাঁক ডাক শুনে বুয়াকে খাবার সাজাতে বলে দ্রুত ইমরানের রুমের দিকে এগিয়ে যান। ইমরানের গলা ছেড়ে ডাক শুনে কামরান আর মুস্তাফিজুর রহমানও রুম থেকে বেরিয়ে আসে। তিনজন একসাথে এসে দাঁড়ায় ইমরানের রুমের সামনে। ডোরের দিকে তাকাতেই ছিল ইমরান। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ভেতরে আসো। তিনজন একসাথে ভেতরে প্রবেশ করে মিসেস ইরানি বলেন, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? তুলি এই রুমে কি করছে? তো কোন রুমে থাকবে? কোন রুমে থাকবে সেটা আমি কিভাবে জানবো? তুই জানিস না কেন? তোর বউ তোর রুমে থাকবে, এটাই স্বাভাবিক। না, ও আমার রুমে থাকবে না। এই রুমেই থাকবে। বলছি তো থাকবে না। বলছি তো থাকবে। ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওই, বের হও আমার রুম থেকে। একদম বের হবি না তুলি। এই রুম ইমরানের যতটা অধিকার আছে তোর ঠিক ততটাই অধিকার আছে। মনে রাখবি, এখন এই রুম তোর, এই বাড়িও এখন তোর। এই বাড়ির সবকিছুতেই তোর অধিকার আছে এখন। কারো কথা শুনে কিছুতেই রুম থেকে বের হবি না। গতকাল থেকে ইমরানও তোর, ওকে কিছুতেই ছাড়বি না। গতকাল থেকে ইমরানও তোর, ওকে কিছুতেই ছাড়বি না। এই কথাগুলো তুলির কানে রিপিট করে হয়ে কয়েকবার। কিন্তু অদ্ভুত শিহরণ বয়ে যায় পুরো শরীর জুড়ে। অদ্ভুত এক অনুভূতি হয়, শরীর জুড়ে বিদ্যুৎ খেলে যায়। মায়ের কথা শুনে শুনে ফুঁসে ওঠে ইমরান। খ্যাপাটে কণ্ঠে বলে, একদম না, তুলি কিছুতেই এই রুমে থাকবে না। আর ও যদি থাকে তাহলে আমি থাকবো না। না থাকলি? আম্মু, চিৎকার করছিস কেন? কানে শুনতে পাই তো আমি। আমার কানে কোনো সমস্যা নাই। আস্তে কথা বল, কানের পর্দা ফাটিয়ে দিবি নাকি? ওকে নিয়ে যাও আমার রুম থেকে। দুনিয়া উল্টে গেলেও না, বিয়ে করছিস, এখন থেকে ওর দায়িত্ব তো। জোর করে বিয়ে করিয়েছো তোমরা। আমার ঝামেলাহীন জীবনে ঝামেলা জুটিয়ে দিয়েছো তোমরা সবাই মিলে। জীবনে ঝামেলা না থাকলে জীবনের আনন্দ বোঝা যায় না। ভালো থাকতে হলে জীবনে ঝামেলার প্রয়োজন আছে। জঞ্জাল ভালো, কাঙ্গাল ভালো না। তাই ঝামেলা নিয়ে জীবনযাপন কর, অকারণে চিৎকার চেঁচামেচি করবি না। রান্না শেষ হয়েছে, ফ্রেশ হয়ে দুজন খেতে অনেক বেলা হয়ে গেছে। তারপর ছোট ছেলে আর স্বামীর দিকে তাকান। চলো খাবার খাবে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে আবার বলেন, তাড়াতাড়ি আসবি দুজন, খাবার ঠান্ডা হয়ে যাবে নয়তো। চলে যেতে যায় তিনজন। তুলির দিকে খেপাটে দৃষ্টিতে তাকায় ইমরান। বের হও আমার রুম থেকে।
কেন যেন আজ তুলির একটুও ভয় করছে না ইমরানকে। আবার আগের মতো রাগও উঠছে না। আগে দেখলেই ভয় কাজ করতো, রাগ উঠতো। ইমরানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতো। রাগে ওর সামনেই আসতো না। গতকাল রাতেও ভয় কাজ করলো এই রুমে আসতে, যদি রেগে আবার চড় দেয় ছোটবেলার মতো। অথচ আজকে সেসব কিছুই হচ্ছে না। উল্টো ইমরানের উপর শোধ তুলতে ইচ্ছে করছে। ভয়ের চেয়ে ইমরানের উপর রাগ বেশি জমে আছে। ছোটবেলায় ওর সাথে যা যা করেছে সেসব শোধ তুলবে আস্তে আস্তে সুদে আসলে। তুলিকে তো চেনে না, হাড় মাংস জ্বালিয়ে খাবে ওর। এখন আর আগের সেই তুলি নেই। কি বলছি কানে যাচ্ছে না? বের হও আমার রুম থেকে। আয়েশ করে হাত পা ছড়িয়ে বেডে শুয়ে পড়ে তুলি। ইমরানের দিকে তাকিয়ে গা জ্বলায় হাসি ফুটিয়ে বলে, যাব না, তোমার যেতে ইচ্ছে করলে তুমি যাও। ধমক দিয়ে বলে, যা আমার চোখের সামনে থেকে। ঠেকা পড়েনি আমার কারো কথা শুনতে।